দর্শক আমন্ত্রণ, এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব, সম্প্রতি ব্যবসায়ীরা বলছেন যে তারা নানান রকমের চাপে আছেন এবং তারা ভালো নেই, এবং সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের গতি অনেকখানি মন্থর। কিন্তু কেন ব্যবসায়ীরা সংকটে, কেন ব্যবসা বাণিজ্যে হঠাৎ করে মন্থরতা, এবং সেই ক্ষেত্রে গতি বাড়ানোর ক্ষেত্রে সরকারের আরও কী করণীয়, এসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সম্মানিত মহাসচিব জনাব ইমরান হাসান। জনাব ইমরান হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আমরা আসলে আলোচনা আজকে আপনার খাত দিয়েই শুরু করতে চাই। তো আপনাদের যে রেস্তোরাঁ খাত, আসলে রেস্তোরাঁ খাতের এখন কি অবস্থা, বেচা বিক্রি কেমন, এবং আপনারা বিভিন্ন সময় সভা সেমিনারে বিভিন্নভাবে বলার চেষ্টা করে থাকেন যে ব্যবসা বাণিজ্যে গতি নেই এবং আপনারা খুব বেশি ভালো নেই, কিন্তু কেন আসলে এই হঠাৎ করে এই অবস্থাটা কেন মনে হচ্ছে আপনাদের? দেখুন, রেস্তোরাঁ খাতের সংকটটা হঠাৎ করে হয়নি। 2020 সালে যখন করোনা আসলো, করোনা থেকেই এই সেক্টরটা সবচেয়ে ঝুঁকিযুক্ত অবস্থায় আছে। এখন আমরা চরম ঝুঁকিতে আছি। আমাদের রেস্তোরাঁ খাতটা আসলে বোঝা যায় না। আমরা বহুবার মিডিয়ায় বলেছি, মালিকানা চেঞ্জ হচ্ছে বারবার। নতুন নতুন বিনিয়োগকারী আসছে, তারা সর্বশান্ত হয়ে আবার আরেকজন বিনিয়োগকারী সেম রেস্টুরেন্টে আসছে, চেষ্টা করছে সাস্টেন করার জন্য। এই পরিস্থিতিটা বেশি নাজুক হয়েছে 5ই আগস্টের পরে, বিশেষ করে জুলাই থেকেই, লাস্টের আন্দোলন শুরু হওয়ার পর থেকেই আমাদের সেক্টরটা খুব খারাপ অবস্থা। আপনি জানেন যে একটা বড় গোষ্ঠী, যারা বিগত পতিত সরকারের সাপোর্টার বলেন, দোসর বলেন বা রাজনীতি নেতা বলেন, তারা কিন্তু নাই আন্ডারগ্রাউন্ড। তো একটা যে বিশাল জনগোষ্ঠীর যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে, তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছে না, মার্কেটেও যাচ্ছে না, কেনাকাটাও করছে না। এখানে একটা বড় স্থবিরতা কাজ করছে। সেকেন্ড থিং হচ্ছে, আপনি দেখেন নতুন করে 28 লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে চলে গেছে, দারিদ্র হয়েছে। আমরা যেখানে জিজ্ঞেস করি, একটা হতাশা কাজ করছে, অনেকে তার সঞ্চয় ভেঙে শেষ করেছে। আপনি ঢাকা শহর দেখলে বুঝবেন যে টোটাল একটা ভাসমান জনগোষ্ঠীতে ঢাকা আর কোনো ঠাঁই নাই থাকার জন্য। সারা বাংলাদেশে একটা হাহাকার চলছে। এটা আসলে এই যখনই যে রাষ্ট্রে ক্ষমতায় থাকে, যেই থাকুক, তারা আসলে এই উপলব্ধি করতে পারে না সমাজের যে সামষ্টিক পিপলগুলো, সামষ্টিক জনগোষ্ঠী যে কী রকম সাফার করে, তারা ওই চেয়ারে বসলে উপলব্ধি করতে পারে না। মূল্যস্ফীতি কাগজে কলমে বলতেছে কম, 80 টাকার নিচে, 85 টাকার নিচে ভালো কোনো চাল নেই। ইভেন মোটা চালটাও 65 টাকা। তো ধরেন আপনার যখন খাদ্যদ্রব্যের যখন মূল্যস্ফীতি থাকবে 80 টাকার নিচে কোনো সবজি নাই, একমাত্র আলুর দাম কিছুটা কম আছে। মূল্যস্ফীতি মাঝখানে কিছুটা কমেছিল, কিন্তু কাগজে পত্রে কম ছিল, কোনোভাবে মূল্যস্ফীতি কমে নাই। আমি আসলে আপনাকে আমি বাজার ধরে ধরে দেখাই না, এখন জুলাই বেড়েছে, জুলাই তো অনেক বেড়েছে। এখন ধরেন তেলের দাম বেড়েছে, ডিমের দাম বাড়তি, সমস্ত কিছু মিলে আসলে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। আপনি উন্নয়নমূলক কাজগুলো তো অলমোস্ট বলতে গেলে বন্ধ, নতুন করে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে না, নতুন করে কোনো বিনিয়োগ আসে নাই আমাদের দেশে। অ্যাজ পার পত্রপত্রিকা আমাদের দেখছি, ধরেন বিদেশি বিনিয়োগ বাদ দেন, যে আমাদের যে লোকাল ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যারা ছিল, তারাও কিন্তু নতুন করে কোনো বিনিয়োগ করছে না। আপনি ব্যাংকের দিকে তাকান, 5 লাখ কোটি টাকা অলরেডি ছাড়াই গেছে আপনার খেলাপি ঋণ। দ্বিতীয় কথা হচ্ছে ব্যাংকগুলো, আমি এখানে আপনাকে একটু থামাই, সরি প্লিজ। সেটা হচ্ছে এই যে আপনি যেটা বলছেন যে বিদেশি বিনিয়োগ এবং লোকাল যারা ইনভেস্টর, তারা কেউ আসলে বিনিয়োগ করছে না। আমার প্রশ্নটা আসলে সেখানে, কেন করছে না? যেমন বিগত সরকারের সময় তো আমরা দেখেছি যে ব্যাংক খাতটা খুবই দুর্বস্থায় ছিল, কিন্তু সেখানে তো ব্যাংক খাত এখন অনেকখানি আস্থার জায়গায় ফিরেছে। তাহলে মানুষ আসলে বিনিয়োগ কেন করছে না, কেন ব্যবসায়ীরা? দেখুন, আপনি বাংলাদেশের এখন বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সবাই বুঝতেছে, অনুধাবনও করতেছে। এটা কি নর্মাল পরিস্থিতি আপনি বলতে পারছেন? লাস্ট 1 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ আপনি কল্পনা করতে পারেন? আমরা নিষ্ক্রিয়তা দেখতে পাচ্ছি সেনাবাহিনীকে, নিষ্ক্রিয়তা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনীকে। কোনো বাহিনী কি আপনি দেখেছেন যে আইন শৃঙ্খলা ঠিক করার জন্য সিরিয়াসলি কাজ করছে? যা ইচ্ছা তাই একটা গোষ্ঠী করে যাচ্ছে। এইটার জন্য তো জুলাই আন্দোলন হয় নাই। জুলাই আন্দোলন হয়েছে ফ্যাসিজমের বিরুদ্ধে, যেটা আমরা বলছি বারবার। তাহলে তো এখন নতুন করে কি হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। অনেক ব্যবসায়ীরা ভয়ে চুপচাপ বসে আছে। আমি একটা ছোট ব্যবসায়ী, আমার হারানোর কিছু নাই দেখে। কিসের ভয়? ভয় কথা বললেই তো মব হচ্ছে। আপনি কারো না কারো ট্যাগ লাগানো হচ্ছে। আগে যেটা আওয়ামী লীগ গভর্নমেন্ট করতো, যে জামাত শিবিরের ট্যাগ দিত, এখন যারা আছে তারা আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে। কিন্তু আগেও তো অনেক ব্যবসায়ী কথা বলতে পারতো না। আমরা তো কথা বলেছি, হ্যাঁ, অনেকে বলতে পারে নাই, তারা ব্যবস্থা, তাহলে লাভ হলো কি? বিষয়টা হচ্ছে যে আমরা তো যেই আরো পেছনে চলে গেলাম। আমরা আশা বেঁধেছিলাম যে
ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেব যে এসে ইউনাইটেড করবেন সবাইকে, সেটা তো করেন নাই। আমরা দেখছি কিছু বুদ্ধিজীবী এবং কিছু সাংবাদিকরা টুকটাক করে কথা বলছেন, টোটাল ম্যাক্সিমাম পিপল কথা বলছে না, তারা শক। এইটার জন্যই তো আমরা 5ই আগস্টের বিপ্লবটা হয় নাই, এটার জন্য তো এই বিপ্লব বলি, আমরা অভ্যুত্থান বলি, যাই বলি, আমরা তো এই রাষ্ট্রটা চাই নাই। আমরা যেটা চাচ্ছি এখন, যেভাবে বিভাজন হচ্ছে, দেখেন আমি আপনার ছেলেকে আপনি বিদেশে পড়াবেন, ডাজেন্ট ম্যাটার, পড়ায় খুব ভালো এডুকেটেড করে নিয়ে এসে তো এই আমার সেক্টরটা তো এডুকেশনালি ওই মানে নিতে পারেন না, তাহলে ও এসে কোপ আপ করতে পারবে? তাহলে তো আপনি সেফ এক্সিট চলে গেলেন, আর আমাদের রাষ্ট্রটাকে এমন একটা জঞ্জাল তৈরি করে দিলেন। আজকে শিক্ষা ব্যবস্থার এমন একটা চরমে পৌঁছাইছে যে কল্পনা করা যায় না। সমস্ত স্টুডেন্ট অ্যারোগেন্স হয়ে গেছে, কোথাও 19-20 হইলে তারা জুলাই যোদ্ধা। আপনি যেটা বললেন যে যে সরকার আসলে ইউনাইটেড করতে পারে নাই, কিন্তু সরকার, এটা কি একান্ত সরকারের একার দায়িত্ব নাকি যারা ইউনাইটেড হবে তাদেরও দায়িত্ব আছে? এখানে একটা ব্যবসায়ীরাও তো আমরা ইউনাইটেড দেখছি। এখানে একটা বড় বিষয় ছিল, যখন প্রফেসর ইউনূস সাহেব আসেন, তখন কিন্তু সারা দেশের মানুষ এটা আশায় বুক বেঁধেছে, কারণ ওইভাবেই তাকে উনি নিষ্পেষিত হয়েছিলেন লাস্ট গভর্নমেন্টের আমলে। তো উনি একটা সজ্জন ব্যক্তি, সবাই জানেন যে উনি একটা সারা বিশ্বে তার একটা গ্রহণযোগ্যতা আছে, অ্যান্ড হি ইজ ওয়েল এডুকেটেড, একটা শিক্ষক মানুষ। বাংলাদেশকে সারা পৃথিবীতে পরিচয় করে দিয়েছেন উনি শান্তির জন্য নোবেল পেয়েছেন। তাহলে আমার দেশে অশান্তিটা কেন এখন, ভয়ঙ্কর অশান্তিটা কেন? তো উনি কেন শান্তি আনতে পারেন নাই? উনি কেন নীরব হয়ে বসে আছেন? প্রবলেমটা কোথায়? উনি ইলেকশন দিবেন কি দিবেন না ওনার ব্যাপার, আমি এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, এটা পলিটিক্যাল দল, ওনারা ডিসাইড করবে। আমরা ব্যবসায়ীটা চাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি সবার আগে ঠিক হইতে হবে, বিচার ঠিক করতে হবে। আপনি কি বিচার হচ্ছে আমাদের দেশে এখন এই মুহূর্তে? বিচার বিভাগ নিয়ে কথা বললে আমি একটা প্রশ্ন করি, সেটি হচ্ছে, হ্যাঁ, ডক্টর ইউনূসের ভাবমূর্তি তো আমরাও ব্যবসায়ীরাও কাজে লাগাতে পারতাম, দেখেন আপনারা কেন পারছেন না? কোথায় কাজে লাগাবে? ওনার কি ব্যবসায়ীদের কতজনকে ডেকেছেন? আজ পর্যন্ত কয়টা ব্যবসায়ীর সাথে উনি বসেছেন? সেই গিরগিটির মতো কিছু ব্যবসায়ী কখনো এই দলে, কখন যখন যে সুবিধাভাগী, তারা তাদের মতো করে। ব্যবসায়ীদের মধ্যে ঐক্য দেখা যাচ্ছে না কেন? ব্যবসায়ীদের আগে ঐক্য ছিল না, সবাই লেজুর ভিত্তি করেছে। ঐক্য তো উনি সৃষ্টি করবেন, উনি সবাইকে ডাকবেন, ডেকে একটা প্ল্যাটফর্মে কাজ করবেন। উনি তো ডাকেন নাই। এখন দেখেন, রাষ্ট্রটা সবার, যতদিন পর্যন্ত প্রত্যেকটা নাগরিক নিজের রাষ্ট্রের অধিকার না ফিল করতে পারবে যে এই রাষ্ট্রটা আমার, এবং যতদিন পর্যন্ত একটা নৈতিক মানুষ জায়গায় জায়গায় সেট করতে না পারবেন, সে ততদিন পর্যন্ত রাষ্ট্র এইভাবেই চলবে। কারণ আমি ব্লেম খেলা খেলতে থাকবো, যার যার লুটের অংশ তারা করতে থাকবে, সেটা বন্ধ থাকবে না। আমাদের কথা প্রথম যেটা আমি বুঝি যে এই দেশের একটা ক্ষুদ্র নাগরিক হিসেবে, যে আপনাকে প্রথম আইন শৃঙ্খলা পরিস্থিতি স্ট্রিক্টলি হইতে হবে, এটা সবার আগে, কোনো কম্প্রোমাইজ নেই। বিনিয়োগের জন্য দরকার, সবকিছুর জন্য, নট অনলি বিনিয়োগ। আমাদের ব্যবসা কেন খারাপ? এবার আসি আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের আগে। আমি একটু আগে আপনাদের সাথে গল্প করছিলাম যে আপনি এই গত গভর্নমেন্টের আমলে মাসে কয়বার খেতে গেছেন বাইরে, আর এখন এই 1 বছরে কয়বার খেতে গেছেন? কেউ উত্তর দিতে পারে নাই। ম্যাক্সিমাম মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে। এই বিষয়গুলো রিয়েলাইজ করার, যখনই যে বললাম যে আমাদের একটা সমস্যা আছে এই দেশে, যখনই যে চেয়ারে যায়, হি ডিডন্ট রিয়েলাইজ যে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেশে। রিয়েলাইজ করার জন্য মানুষের কাছে যেতে হবে, তো আর আপামর জনসাধারণের কাছে যেতে হবে। আচ্ছা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মূল্যস্ফীতির যে কথাটা আপনি বললেন, তারপরে আর কি সংকট আছে আপনারা? আর কি সংকট করার যে কথাটা বলা হচ্ছে, আমরা রিফর্মের ব্যাপারে যেভাবে বিভাজন দেখছি, রিফর্মটা করতে হলে সবাইকে নিয়েই করতে হবে। আমি একটা ছোট মানুষ, আমি বুঝি যে সমাজের একটা বড় অংশকে আপনি বাদ দিয়ে কিছু করতে পারবেন না, জোর করে চাপাই দিবেন, তখন তো অস্থিরতা থাকবেই। আবার তারা সাবোটাইজ করবে, তারা আবার সন্ত্রাস করবে, তারা আবার ক্ষতিগ্রস্ত করবে। তাদের বাংলাদেশ কি বারবার ক্ষতবিক্ষত হতেই থাকবে? কেন না যারা দুষ্কৃতিকারী, যারা লুণ্ঠনকারী, যারা অপব্যবহার করছে ক্ষমতার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু আপনি ঢালাওভাবে যদি একটা গোষ্ঠীকে যদি আপনি নিষ্পেষিত করতে চান, তারা তো একদিন জেগে উঠবে। জামাতকে যেমন ব্র্যান্ড করে আপনি পারে নাই, জামাত আজকে এখন আসছে, আপনারা পলাতক। আবার এখন যারা আপনারা যা করছেন তারা একসময় তাই হবে। তাহলে কি রাষ্ট্রকে এইভাবে চলতেই থাকবে? এই 71 নিয়ে কেউ পক্ষে থাকবে, কেউ বিপক্ষে থাকবে, কেউ 24 নিয়ে পক্ষে, কেউ বিপক্ষে। এইটা তো চলতে পারে না একটা রাষ্ট্রে। আমাদের কথা হচ্ছে যে আমরা এগিয়ে যাওয়ার জন্য ঐক্যমত ছাড়া কোনো বিকল্প নাই। সেই ঐক্যের ডাকটা দিতে পারতেন আমাদের যে এখন যে প্রধান উপদেষ্টা আছেন, উনি সবাইকে, আমরা চেষ্টা কোনো প্রতিফলন আমি চেষ্টা করছেন এবং রাজনৈতিক দলগুলোর সাথে তো আলোচনায় বসছেন। আমি দেখি নাই, যদি উনি বলেন দেখাই দিব কিভাবে দেখি নাই। আর আরেকটা প্রশ্ন ইমরান ভাই, সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে ব্যবসা বাণিজ্যের গতি বা কম বা স্থবিরতা, কিন্তু আমরা যদি দেখি বিপরীত চিত্র, সেটি হচ্ছে জুলাই মাসে কিন্তু রাজস্ব আদায় আবার বেড়েছে।
কত পার্সেন্ট 24% বেড়েছে, কিন্তু কাঙ্ক্ষিত অর্জন তো হয় নাই। না, গত বছর লক্ষ্যমাত্রা তো হয়নি, অর্জন হয় নাই। না। এখন এই রাজস্ব আদায়টাও আমাদের উপর একটা বড় খড়গ নেমে আসছে। আপনি জানেন কিনা জানি না, মাঠ পর্যায়ে আমরা খুব কঠিন অবস্থায় আছি। কিছু সরকার, বিগত সরকার এমন কিছু আইন করে গেছে যেটা টোটালি কন্ট্রাডিক্টরি। সেই আইনগুলো, কালকে আমরা একটা ইয়েতে ছিলাম, সাবেক এনবিআর চেয়ারম্যান মহোদয় বললেন যে আইনগুলো ব্যবসায়ীরা করেছে, সংসদে ব্যবসায়ীরা ছিল। সংসদে ব্যবসায়ী যাবে না রাজনীতিবিদ যাবে না সমাজের নিম্ন স্তরে কে যাবে সেটা, কিন্তু সংসদে তো ছিল। সমস্যা তো ওইখানেই, যারা অযোগ্য সংসদ সদস্য নির্বাচিত হয়েছে দলের তল্পি বাহক হিসাবে, তারা তো ওই রকম যোগ্যতা ছিল না যে তারা আইন করবে, যে আইনটা মানুষের নিরপেক্ষভাবে মানুষের পক্ষে যাবে, মানে সাধারণ মানুষ পক্ষে যাবে এবং আইনটা একটা সুন্দর আইন হবে। তারা আইন করেছে তাদের অনুযায়ী। এবং আপনি দেখবেন যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে বড় বড় ব্যবসায়ীরা, তারা কিন্তু তাদের আইনজীবী আছে, তাদের লবিং আছে, তাদের সব আছে, তারা ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায়। আর যত খরচ আছে আমাদের এই ক্ষুদ্র ব্যবসায়ী, এবং এইখানে বড় একটা অংশ কিন্তু চলে যায় এনবিআর এর লোকজনের পকেটে, বড় একটা অংশ চলে যায় মধ্যস্বত্ব যারা আমাদেরকে ডিল করে, এবং আরেকটা অংশ শুধু সরকার পায়। আমরা বলেছি যে ক্ষুদ্র উদ্যোক্তাদের যদি আপনি ট্যাক্সেশনের আওতায় আনতে চান, এটার একটা সহজীকরণ করেন যাতে আমরা ক্ষুদ্র উদ্যোক্তারা উইলিংলি ট্যাক্স এবং ভ্যাট দিতে পারি। আচ্ছা, আমি একটু যোগ করি যে সম্প্রতি সিপিটি, বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, তারা একটা জরিপ করেছে। সেখানে 72% ব্যবসায়ী বলেছেন যে এনবিআর কর্মকর্তারা নানাভাবে আপনাদেরকে হয়রানি করে। এবং আপনারাও বিভিন্ন সভা, সেমিনারে কিংবা সাংবাদিকরা আমরা যখন আপনাদের ইন্টারভিউ নিতে যাই, তখন আপনারাও বলেন যে আপনারা এনবিআর এর মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন। আমার প্রশ্নটি হচ্ছে যে এনবিআর এর প্রতি আপনাদের আসলে এই অভিযোগটা এত বেশি কেন? এই প্রশ্নের উত্তরটি নেব, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে, এবং সেই সঙ্গে ব্যবসায়ীরা কেমন আছেন সেসব বিষয়ে আমরা নানা প্রশ্নের উত্তরে জানার চেষ্টা করছি। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব জনাব ইমরান হাসান। জনাব ইমরান হাসান, বিরতির পর আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আমি আপনার কাছে একটি প্রশ্ন করেছিলাম, এই যে আপনারা বিভিন্ন সময় এনবিআর এর প্রতি ক্ষোভ ঝাড়েন, আসলে আপনাদের ক্ষোভের জায়গাটা আসলে কোথায়? আসলে বিষয়টা শুধু এনবিআর না, সারা বাংলাদেশের সমস্ত অথরিটিগুলোর সিস্টেমটাই এমন যে আমরা সাধারণ ব্যবসায়ীরা ওই ক্ষোভই ঝাড়তে পারবো, আর কিছু করতে পারবো না। কারণ সিস্টেমটা এমন করে রাখা হয়েছে যাতে একটা পক্ষ বেনিফিশিয়ারি হয়। রাষ্ট্র বেনিফিশিয়ারি নিয়ে কেউ চিন্তা করে না। সংসদে থাকুক আর আমলাতন্ত্রে থাকুক, তারা শুধু তাদের জন্যই আসলে আইনগুলো প্রণয়ন করে। সাধারণ ব্যবসায়ীদের জন্য, সাধারণ ব্যবসায়ীরা আমরা মনে করি যে এখানে শুধু জুলুম করে, ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বারবার বলি, ওই সিস্টেম তো রয়ে গেছে। কারণ এখানে সাধারণ ব্যবসায়ী বলছেন কেন? বড় ছোট না, বড় ব্যবসায়ীরা ম্যানেজ করতে পারে। বড় ব্যবসায়ীরা দেখেন, আপনি সরকারি কর্মকর্তারা যা আছে পলিসি বড় ব্যবসায়ীদের জন্য বানায়, আপনি সার্ভে করে দেখেন সবগুলা বড় ব্যবসায়ীদের বড় বড় পদগুলোতে এই রিটায়ার্ড সব আমলারা ওইখানে জব করতেছে বিশাল ফ্যাসিলিটিস নিয়ে। সরকার একটা আইন করা উচিত যে রিটায়ারমেন্টের 5 বছর পরে, সারা বছর তো করলো, 5 বছরের আগ পর্যন্ত কোনো জায়গায় জয়েন করতে পারবেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সাবেক কর্মকর্তারা বা আমলারা পরবর্তীতে বিভিন্ন ব্যবসায়িক কোম্পানির শীর্ষ পদে জয়েন করছে। হ্যাঁ, জয়েন করে ফ্যাসিলিটিস ভোগ করছে বিশাল। সবাই যার জন্য পলিসি বানায়, সারা বিশ্ব এভাবেই চলে। ইলন মাস্ক যেমন আমেরিকায় তার জন্য একটা সিস্টেম করে নিয়েছে, তো গ্লোবালি দেখবেন যে বাংলাদেশ তো এর বাইরে না। সাধারণ ব্যবসায়ীরা সবসময় বাংলাদেশে উপেক্ষিত ছিল। অথচ সাধারণ ব্যবসায়ীদেরকে যদি কর ফ্যাসিলিটিসটা যদি আপনি সিস্টেমেটিক ভাবে মানে সহজ করতে পারতেন, সরকার 3-4 গুণ বেশি রাজস্ব পেত। ম্যাক্সিমাম রাজস্ব চলে যায় থার্ড পার্টির কাছে। ম্যাক্সিমাম রাজস্বের একটা মানে ম্যাক্সিমাম টাকা চলে যায় থার্ড পার্টি, এবং থার্ড পার্টির মাধ্যমে এনবিআর বলেন বা আমি ধরেন ট্রেড লাইসেন্স করতে গেলাম, প্রতি বছর আমাকে ট্রেড লাইসেন্স করতে হয়। ওয়াই? এটা আমরা বহুবার বলছি যে 5 বছরের ট্যাগ বারে দেন বা 3 বছরের দেন। ব্যবসায়ীরাও কি ধোয়া তুলসী পাতা? আমি ব্যবসায়ীদের, আপনি যখন সিস্টেম করবেন তখন ওই সিস্টেম আমাকে পড়তেই হবে। আপনি এমন সিস্টেম করেন যে 1 টাকা ফাঁকি দিতে পারবে না, আপনি তো সিস্টেম করছেন না। সে এক্সাম্পল ধরেন, আমি 5 জন এখানে ব্যবসায় কর দিচ্ছি আর 30 জন দিচ্ছে না। আপনি 30 জনকে যখন দিবেন না, আনহেলদি কম্পিটিশন এখানে চলবে, তাহলে আমি তো কম্পিটিশন টিকতে পারবো না, তখন আমাকে ম্যানেজ করতে হবে। তো ম্যানেজের যে রাজনীতি বলেন বা ম্যানেজের যে সংস্কৃতি বলেন, সেটা তো আজকের না,
সেই 50 বছরে তো আমরা এটাকে বহু দেখছি, ডিভাইস আনছে, অনেক টেকনোলজি, অনেক সফটওয়্যার, অনেক কিছু। আপনার তো আগে মাইন্ডসেট করতে হবে, আপনাকে আগে ল করতে হবে, আপনাকে আগে সিস্টেম করতে হবে, যে সিস্টেমে কোনো ব্যবসায়ী পার পাওয়ার কোনো রাস্তা নাই। আপনি কর্পোরেট ট্যাক্স হিউজ নিচ্ছেন, আপনি যে কোনো জায়গায় কর বসায় দিচ্ছেন। ধরেন আপনি বড় কোনো ব্যবসায়ীদেরকে বাড়ি ভাড়ার উপরে 15% নিচ্ছেন আপনি, কমার্শিয়াল বা ইয়ের উপরে, আবার সাথে আবার অ্যাডিশনাল ট্যাক্স আছে এআইটি। তো ওইটা যদি একই আইন আপনি ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে, এখন আমি একটা 1 লাখ টাকা দিয়ে ঘর ভাড়া নিছি, অ্যাডিশনাল আমাকে আবার 20,000 টাকা দিতে হবে। এখানে ল্যান্ডলর্ডও কিন্তু দিতে রাজি না, কারণ তারও একটা ট্যাক্সেশনের বোঝা হচ্ছে। এখন আমি যদি বেশি দিতে যাই, ল্যান্ডলর্ড বলবে তোমার আমার ভাড়া নেওয়ার দরকার নাই, গেট লস্ট। তাহলে কি হবে, অন্য কেউকে দিবে যে ম্যানেজ করতে পারে। তাহলে আমাকে কি করতে হইলো, 2টা এগ্রিমেন্ট করতে হইলো। একটা ভাড়া আমি দেখাবো হয়তো 20,000 টাকা, ওইটার দিয়ে দিব, 80,000 টাকাই পেলো না, বাড়ি এলো মকুফ। আমি আবার এইটা কি করলাম, এনবিআর লোকজনকে ধরে, ভাই আপনিও কিছু রাখেন, আমার ডিস্টার্ব করেন না বছর শেষে। আবার দেখা যাচ্ছে যে ভ্যাটের ক্ষেত্রে, ট্যাক্সের ক্ষেত্রে, ট্যাক্স যেভাবে নির্ধারণ করা হয়, এই পলিসিটাই হয় নাই আজ পর্যন্ত। কোনো দিন আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে, আমাদের সেক্টর, বিশেষ করে আমি রেস্তোরাঁ সেক্টরের কথা বলবো, এনবিআর কোনোদিন বসে নাই। বসে কিভাবে, একদিন মিটিং দিল 2 ঘন্টার জন্য, 40টা অ্যাসোসিয়েশন ডাকলো, পরিচিতি, চা পর্ব, স্ন্যাক্স খেতে খেতেই 1 ঘন্টা চলে গেল। আর 1 ঘন্টা দেখেন এই 40টা 1 মিনিট করে কথা বলার আগে, হ্যাঁ আপনি রাখেন, থামেন আপনি, মানে ওনারা বলতে দিবেন না। এবং মজার ব্যাপার, চিঠির পর চিঠি দিয়েছি, কোনো চিঠির উত্তরও নাই। লেটস সিট, আপনি যেটা চিঠি দিয়েছেন। আগের এনবিআর চেয়ারম্যান তো ব্যবসায়ীদের সাথে বসতোই না, ইনি তো তবু বসেন। উনি বসেন, আমাদের অভিজ্ঞতা তো তাই বলে। আমার কথাটা বোঝেন। আগের এনবিআর চেয়ারম্যান না বসলেও আমি ওই এনবিআর চেয়ারম্যানকে একটা থ্যাঙ্কস দিব। উনি অনুধাবন করেছেন যে 15% ভ্যাট অ্যাবসার্ড, উনি কিন্তু ভ্যাট কমিয়েছিলেন। এই এনবিআর চেয়ারম্যান মহোদয় কিন্তু ভ্যাট এসেই কথা না বলেই ভ্যাট 15% আবার ইম্পোজ না, উনি তো সেদিন বলেছেন, ব্যবসায়ীরা যদি এক হন তাহলে ভ্যাট একটা সিঙ্গেল হারে আসতে পারে। না, সিঙ্গেল হার নিয়ে আমাদের ব্যবসায়ীরা তো এখন না। শুনেন, এখানে একটা সমস্যা, এই যে অনুধাবন করার সমস্যা। আপনি গোল্ড কিনতে গেলে কি একই হারে ভ্যাট দিবেন? আপনি খেতে গেলে, গোল্ড কিনলে আপনি ভ্যাট, এইটাই একটা সমস্যা। এটা হচ্ছে আইএমএফ এর ফর্মুলা। এগুলি হচ্ছে যারা এই যে এনজিও যতগুলো আছে, বাংলাদেশ তো এনজিওদের দখলে এখন, এই এনজিও গুলাই বিভিন্নভাবে অ্যাডভাইস করে 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 এগুলা করতেছে, এই বিভিন্নভাবে সরকারের প্রলোভ। আমি যেটা বলি, আপনি ধরেন গোল্ড কিনতে গেলেন, গোল্ডে কি আপনি 7% ভ্যাট দিবেন? কোনোভাবেই দিবেন না। 1% ভ্যাট যদি সত্যি সত্যি গোল্ডের উপরে 1% ভ্যাট দেয়, সেই টাকা রাখারই জায়গা নেই। আপনি একটা ছোট্ট দোকানদারের কাছে যে একটা জামা কিনবেন, আপনি কি 15% ভ্যাট দিয়ে দিবেন? 10% ভ্যাট দিবেন? কোনোভাবেই ভ্যাটের হার হওয়া উচিত 2 থেকে 3% বা 4% আমাদের দেশের জন্য। কারণ আপনার যে আয়, সে আয়ে আপনি সারা বছর কয় টাকা ভ্যাট দেন? আসলে এনবিআর যে যুক্তিটা আসলে দিচ্ছে, তারা বলতেছে যে বাংলাদেশের মানুষের টিআইএন আছে 1 কোটির উপর, যায় না কেন ওনারা? কিন্তু রিটার্ন সাবমিট করে মাত্র 40 লাখের মতো। আমি এরকম, আসলে এনবিআর এর উপায়টা কি, আসলে তারা আসলে কি করবে? শুনেন, টিন না করলে যে ওনারকে সাথে নেগোশিয়েট করে টাকা পয়সা আদায় করা যায়। কারণ যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপরেই খরচটা নামতেছে। বাংলাদেশে ট্যাক্স দেওয়ার ক্ষমতা আছে 2 কোটি লোকের, আপনি বিশ্বাস করেন আর না করেন। এখন আপনি তো ওইখানে যাচ্ছেন না, মাঠ পর্যায়ে আপনি থার্ড পার্টি নিয়ে সার্ভে করে আপনি তাদের উপরে ব্যবস্থা নেন, তাদেরকে ট্যাক্সেশন আওতায় আনেন। সেটা তো আপনি আনছেন না। আপনি আনছেন যারা আমরা ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, কমপ্লায়েন্স মানছি, আমার উপরেই খরচ। ওইখানেই এনবিআর এর সমস্যাটা। আরেকটা সমস্যা হচ্ছে আমাদের আমলাতন্ত্রের, এদের একটা বোধহয় টেকনিক্যাল প্রবলেম আছে, যেমন সিস্টেমের প্রবলেম। যেমন ওনারা যখন ট্রেনিং নেয়, কিছু একটা বোধহয় একটা করে দেয় ওদেরকে, যখনই একটা সাধারণ শিক্ষার্থী ভালো রেজাল্ট করে আমলা হয়ে গেল, তখনই সে টোটালি চেঞ্জ। সে তখন মনে হয় যে সুপ্রিয়র কোনো পাওয়ার, ওই যে তার কারো কথা শুনতে চায় না। দে আর নো এভরিথিং, তারা জানে বলেই তারা আলোচনা না করে নিজেদের মতো করে, যে যার মতো করে তারা প্ল্যান করেছে। ইভেন লাস্ট গভর্নমেন্ট না, 50 বছরের সব গভর্নমেন্টই আমলার উপর ডিপেন্ডেন্ট ছিল। আমলারা যা করে দিয়ে গেছে, দেশটাই রাষ্ট্র আজকে এই অবস্থায়। কোনো পলিটিক্যাল ওই রকম দূরদর্শী কাউকে দেখি নাই যে আইসা আমলাদের বিরুদ্ধে রিফর্ম করার জন্য এদেরকে কিভাবে একটা জবাবদিহিতার আওতায় আনা যায়, সেটা আমরা কিন্তু দেখি নাই। আপনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না। এখন পর্যন্ত রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে বড় বাধা আমি মনে করি আমলাতন্ত্র। তা না হলে আপনি শুধু এনবিআর কেন, আমি বললাম যে আমাদের যে 13-14টা অথরিটি, সব জায়গায় প্রবলেম। তাহলে সেটার বিকল্প কি হবে? বিকল্প হচ্ছে সেই রকম রাষ্ট্রপ্রধান লাগবে। আর এরাই মনে চাচ্ছে, দেশি বিদেশি শক্তি, আমাদের দেশে আমলাতন্ত্র, যে আমাদের বিভাজন থাকুক। বিভাজন না থাকলে আমাদের চরম বিভাজন। আপনি দেখবেন যে আর্মি তার মতো করে চলে, আপনি দেখবেন পুলিশ তার মতো করে। আপনি অবাক হবেন যে প্রত্যেকে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। প্রত্যেকটা আমি শেষ করতে দেন, প্রত্যেকটা বাহিনী তাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। রাষ্ট্র নিয়ে তার কারো কোনো মাথা ব্যথা নাই।
এবার পলিটিক্সে যারা আছে তাদেরকে ফ্যাসিলিটিস দিয়ে নিজেদের ক্ষমতা এনশিওর করছে। এখন যারা এখানে আসছে তারাও আমার মনে হয় যে কোথাও আটকে আছে। না, আপনি যেটা বলছেন যে বিভাজনের রাজনীতি, না ঠিক আছে, তো ব্রিটিশরাও তো আমাদেরকে শাসন করেছে ডিভাইড এন্ড রুলস পলিসি দিয়ে। একই পলিসি তো সেখান থেকে শুধুমাত্র আমলা কিংবা একটা নির্দিষ্ট শ্রেণীকে আমরা দোষারোপ করছি কেন? দায় কি সাধারণ মানুষেরও না? সাধারণ মানুষ তো তৈরি করেন নাই আপনি। 53 বছরের শিক্ষা ব্যবস্থার এমন ড্যামেজ করছেন যে যখন আসছে ভালো ওই রকম মানুষ তো তৈরিতে দেখি নাই, শুধু অসহিষ্ণুতা তৈরি হয়েছে। আপনার কথায় আমি একমত না হলেই আপনার বিরুদ্ধে ব্যবস্থা, মানে আমরা কেউ এক ঐক্যমতে আসতে পারি নাই। স্বাধীনতার 71-এর যা ঐক্যমতে আমরা আসছিলাম, এরপরে তো আমরা ঐক্যমত কোথাও দেখি নাই, বিভাজন আর বিভাজন হয়েছে। ঠিক আছে, আমরা চাই যে ব্যবসায়ীরাও কোন একটা দৃষ্টান্ত ব্যবসায়ী একই অবস্থা লেজুর ভিত্তি করবে। আপনি দেখেন এফবিসিসি কে ঠুটো জগন্নাথ বানায় রাখছে, এতদিন ধরে প্রশাসক দিয়ে রাখছে, একটা ইলেকশনের ব্যবস্থা করে নাই। আপনি দেখেন এফবিসিসি কোনো ভূমিকা রাখে নাই সাধারণ ব্যবসায়ীদের জন্য। ওইখানে সরকারের আশীর্বাদ পুষ্ট লোকজন ওইখানে। আমরা আপনার সঙ্গে আরো আলোচনা করব, তার আগে আরেকটি বিরতি নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি স্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি স্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব জনাব ইমরান হাসান। জনাব ইমরান হাসান, আপনি বলছিলেন এফবিসিসিআই নিয়ে। জি, এফবিসিসিতে দেখেন 13 বার 14 বার, মানে আজকে 30 বছর 26 বছর ধরে তারা ডিরেক্টর, এবং তারা তাদের মতো অ্যাসোসিয়েশন বানিয়ে ভোটার করে রেখে দিছে। ওইখান থেকে বেরোয়ার কোনো রাস্তা নাই। একটা প্রোডাক্টের উপরে 10টা অ্যাসোসিয়েশন, এটা হইতেই পারে না। এখানে অনেক কথা হয়েছে, কাজ হয়েছে, কিন্তু এফবিসিসি কি তার যোগ্য ভূমিকা রাখতে পারছে ব্যবসায়ীদের জন্য? সুতরাং আমাদের কোনো যাওয়ার জায়গা নেই। আমি যখন রেস্তোরাঁ মালিক সমিতির দায়িত্ব নিই, আমি চেষ্টা করেছি আমাদের যে নতুন কমিটি তাদেরকে নিয়ে একসাথে কাজ করে আমরা যতটা চেষ্টা করেছি, আল্লাহর রহমতে আমরা একটু আগেতে পেরেছি। কিন্তু সেখানে যদি এফবিসিসি আজকে প্রত্যেকটা অ্যাসোসিয়েশন চেম্বারকে যদি ওইভাবে সাথে নিয়ে কাজ করতে পারতো, তাহলে আজকে বাংলাদেশের ব্যবসায়ীদের, আমরা কোনো দুর্নীতিবাজ ব্যবসায়ীদের পক্ষে না, আমরা কোনো লুটেরা ব্যবসায়ীদের পক্ষে না। ব্যবসায়ী তো ব্যবসায়ী, এটা হচ্ছে সবচেয়ে পবিত্র পৃথিবীতে জায়গা হচ্ছে ব্যবসা। তো সৎভাবে ব্যবসা করার চেষ্টা করেছি। এখন সরকার বাধ্য করেছে আমাকে অসৎ হইতে, এটা আরেকদিন কথা বলবো, কারণ এই কথা বলতে গেলে লম্বা একটা স্টোরি আছে। কারণ এফবিসিসিআই মতো সমস্ত জায়গা, আমি বলবো না আমরা ব্যবসায়ীরা ভালো, কোনোদিনই বলবো না। আপনার ছেলে মেয়েকে মানুষ করতে গেলে তো আপনাকে সৎ হইতে হবে। যে আমি পরের প্রশ্নে যাই, সেটি হচ্ছে যে আপনি ডলার নিয়ে বলছিলেন। একটা সময় তো ছিল ডলারের বাজারটা চরম অস্থিরতায়, এখন তো অনেকখানি স্থিরতার মধ্যে তো ফিরে এসেছে। আমি অন্যভাবে বুঝি যে এই দক্ষিণ এশিয়াতে এখনো আমাদের ডলারের দাম বেশি। এই ডলারের অনেক, এখন একটা ব্যালেন্স হওয়া উচিত ছিল, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে ডলারের দাম পড়ে গেছে। এখন কিছু মানুষকে সুযোগ, যে রেমিটেন্স যারা আছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য আর এক্সপোর্টের জন্য সুযোগ দেওয়ার জন্য ডলারটা কিন্তু আটকায় রাখছে। কিন্তু এখানে কিন্তু মূল্যস্ফীতি কমে যেত যদি আজকে ডলারটা যদি বাজারের হারে ছেড়ে দেওয়া হতো, বা দক্ষিণ এশিয়ায় যেভাবে ব্যালেন্স হয়েছে ডলারটা সবার সারা পৃথিবীতে বাজারের উপরেই ছেড়ে দিচ্ছে, নন বাজারের উপরে নাম কাওয়াজতে ছাড়ছে, তাহলে তো আমাদের আজকে ইম্পোর্ট বেসড প্রোডাক্টগুলোর দাম কমে আসতো। আপনি দেখেন যে আমাদের তেল, ইভেন চাল গত বছর 15 লাখ টন আমদানি করার পরেও কিন্তু চালের দাম কমে নাই। রিজার্ভ কিন্তু বাড়ছে। তাহলে এই রিজার্ভ দিয়ে আপনি কি করবেন যদি আমার মূল্যস্ফীতি থাকে, যদি আমার ব্যবসা না থাকে? রিজার্ভ আর 100 বিলিয়ন হোক, আমি তো ইম্পোর্টের গতিও তো বাড়ছে। ইম্পোর্টের কি গতি বাড়ছে? আমরা কি বিনিয়োগের গতি বাড়ছে? ভোগবিলাসী পণ্য হয়তো আসবে, কিছু লোক ভোগবিলাসী পণ্য কিনবে। আরেকটা জিনিস, পাচার হয়তো বন্ধ হয়েছে কিছুটা, পাচার বন্ধ হতে হয়তো, কিন্তু ঘুষ কি বন্ধ হয়েছে? ঘুষ 1 লাখের জায়গায় এখন 5 লাখ টাকা লাগে, এটা আমরা পত্রপত্রিকায় দেখতেছি। কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে আপনি দেখবেন যে রিয়েল এস্টেট মার্কেটে একটা বিশাল স্থবিরতা বিরাজ করছে। আপনি দেখবেন যে যারা ইন্ডাস্ট্রি পতিত সরকারের দোষর ছিল, বাধা ছিল, বিরাট একটা ইন্ডাস্ট্রি লেভেল বন্ধ আছে। এই এফেক্টটা কিন্তু আপনি পাচ্ছেন, কারণ 5 লাখ কোটি টাকা ব্যাংকে অলরেডি আপনার খেলাপি হয়ে গেছে, সামনে আরো অনেক খেলাপি হবে, এবং বহু লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে। এটা আমার কথা না, সিপিডির কথা, বিভিন্ন লোকজনের কথা। আসলে আপনার সঙ্গে কথা বললে তো শেষ হবে না, আমরা আশা করছি যে নেক্সট হয়তো আরো এক পর্বে আপনার সঙ্গে আলোচনা হবে। আমাদের সময় আসলে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি স্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।